আমি তখন ছিলাম ডুমনিগড় নেটিভ এস্টেটের ম্যানেজার। বললেন তারিণী খুড়ো। ডুমনিগড় ম্যাপে আছে? জিজ্ঞেস করলো ন্যাপলা। ন্যাপলার মুখে কিছু আটকায় না। তোর কি ধারণা ম্যাপে যা আছে তার বাইরে আর কিছু নেই? চোখ কান কুঁচকে বিস্ময় আর বিরক্তি দুটোই একসঙ্গে প্রকাশ করে বললেন তারিণী খুড়ো। ম্যাপ তৈরি করে কারা? হ্যাঁ, মানুষে তো। ভগবানের সৃষ্টিতে ডিফেক্ট থাকে জানিস? জোড়া মানুষ, সায়ামিস টুইন্সের কথা শুনিসনি? হাতে 6টা করে আঙুল, বাছুরের 2টো মাথা, এসব শুনিসনি? ম্যাপে নেই ডুমনিগড়। এই নিয়ে ফিলিপসের অ্যাটলাস কোম্পানিকে কড়া চিঠি দিয়েছিলাম সেই সময়। তারা লিখলে ভেরি সরি, আগামী সংস্করণে শুধরে দেবে। দেয়নি যে সেটা সেফ গাফিলতি। ডুমনিগড় হচ্ছে মধ্যপ্রদেশের বাঘেলখণ্ডে। মাইহার অব্দি ট্রেন, তারপর 132 কিলোমিটার পূবে গাড়িতে। হলো। ন্যাপলা চুপ মেরে গেল। আমরাও বাঁচলাম, কারণ তারিণী খুড়োর গল্প শোনার আগ্রহ আমাদের সকলের সমান ন্যাপলার। খুড়ো আসলে আমাদের কেউ হন না, তবে খুব ছেলেবেলা থেকেই দেখে আসছি ইনি মাঝে মধ্যে আসেন আমাদের বাড়িতে। আমার জন্মের আগে বাবারা যখন ঢাকায় ছিলেন তখন তারিণী খুড়ো ছিলেন আমাদের পড়শি, তাই খুড়ো। বাবারও খুড়ো, আমাদেরও খুড়ো। খুড়ো ছাড়া আর ওকে কেউ কিছু বলে বলে জানি না। বাবার কাছেই শুনেছি যে ভদ্রলোক নাকি চাকরির ধান্দায় সারা ভারতবর্ষ ঘুরেছেন, আর অভিজ্ঞতাও হয়েছে বিচিত্র রকম। কাজী গল্পের স্টক অঢেল। খুড়ো বলেন যে শুধু আর্টের খাতিরে যেটুকু কল্পনার আশ্রয় নিতে হয় সেটুকু ছাড়া নাকি সবই সত্যি। গল্পের প্রথম লাইন বলে থেমে গেছেন খুড়ো, কারণ তার ফরমাস মতো দুধ চিনি ছাড়া চা এসে গেছে। এই জিনিসটা একটু বেশি রসিয়ে রসিয়ে খাচ্ছেন দেখে ন্যাপলা অধৈর্য হয়ে বলল, ডুমনিগড়ে হলোটা কি? বলছি এই রটি খাওয়ার অভ্যেস আমার ওই ডুমনিগড় থেকেই, বুঝলি। রাজা ভূদেব সিং এর হয়েছিল ডায়াবেটিস। এককালে 7 রঙের 7 রকম মিঠাই বরাদ্দ ছিল রোজ দুবেলা। তাছাড়া নিয়মিত মদ্যপান করতেন। আমার ডাক পড়তো সন্ধেবেলা যেদিনই খুলতেন সঁপের বোতল। নামটা আমাদের সকলের কাছেই নতুন। অশিক্ষিতরা যেটাকে বলে শ্যাম্পেন। যাই হোক, রাজা একদিনে সব পরিত্যাগ করে। আমার চোখের সামনে 16 স্টোন থেকে 9.5 স্টোনে নেমে গেল ওজন। আর সেই সময় হলো খুনটা। আমাদের 5 জন শ্রোতার 5 রকম গলায় একসঙ্গে উচ্চারিত হলো প্রশ্নটা। হ্যাঁ, খুন। রাজার 3 ছেলে, শ্রীপদ, ভূপদ আর অনুপ। ছোটটা রায়পুরে রাজকুমার কলেজে পড়ে, বড় দুটো পড়াশোনা শেষ করে ডুমনিগড়েই থাকে। বড় শ্রীপতি হলো খুন। শ্রীপদের ইয়ার ছিল নারায়ণ শ্রীমল, ধনী ব্যবসাদার, ডুমনিগড়ের রাইস কিং পুরুষোত্তম শ্রীমলের একমাত্র ছেলে। জুয়ার আড্ডা বসত নারায়ণের বাড়িতে। এক সন্ধ্যায় তুমুল বচসা হয় শ্রীপদ আর নারায়ণে, প্রায় হাতাহাতি। শ্রীপদ জিতছিল প্রায় 20,000 টাকা। সেই সময় নারায়ণের হাতে তার জোচ্চুরি ধরা পড়ে যায়। নারায়ণ শাসায় তাকে খতম করবে বলে। যাই হোক, খেলা শেষ করে বাড়ি ফিরছিল শ্রীপদ। তখন রাত 11টা। হেঁটেই ফিরত। রাজবাড়ি থেকে শ্রীমলদের বাড়ি হাফে মাইল। পথে পরে রামসরোবর, বাড়ি সুদৃশ্য লেক। ঠিক মধ্যিখানে একটি শ্বেত পাথরের মিনি প্রাসাদ। নৌকো করে যাওয়া যায় সেখানে। সেই লেকের ধারে কে জানি রিভলভার দিয়ে গুলি করে শ্রীপদকে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মেরেছে, এক গুলিতেই সাবার। পুলিশ নারায়ণকে সন্দেহ করে। সে যে শ্রীপদকে মারবে বলে শাসিয়েছে সে কথা জেরাতে আড্ডা সকলেই স্বীকার করে। কিন্তু শেষ পর্যন্ত উপযুক্ত প্রমাণের অভাবে নারায়ণ বেকসুর খালাস পেয়ে যায়। আমি অবশ্য খুনের সময় কাছেই ছিলাম। বলেন কি? জোনাকি স্টাডি করছিলাম। সামনে দেওয়ালি। রাজাকে কথা দিয়েছিলাম পিদ্দিমের বদলে একটা নতুন ধরনের বাতির বন্দোবস্ত করব। ইলেকট্রিক নয়, কাঁচের টিউবের অর্ডার দিয়ে দিয়েছিলাম। রাজবাড়ির যত ব্যালকনি আর যত বারান্দা সব কটার আলছে আর রেলিং এর ওপর টিউব বসানো থাকবে, আর তার মধ্যে থাকবে ছাড়া জোনাকি। অবশ্যই নিঃশ্বাস প্রশ্বাসের জন্য ফুটো থাকবে টিউবে। নির্ঘাত চমকপ্রদ ব্যাপার হতো, তবে
বড় কুমারের মৃত্যুর জন্য সেবার আর কোনো ঘটা করা হয়নি দেওয়ালিতে। আপনি খুনিকে দেখেছিলেন? জিজ্ঞেস করলো ন্যাপলা। না, দেখিনি। গুলি করেই সে পালায়। তবে খুনের খবরটা আমি দিই। আমি যদি অন্য মনস্ক না থাকতাম তাহলে হয়তো খুনিকে হাতে নাতে ধরে ফেলতে পারতাম, কিন্তু সেটা হওয়ার ছিল না। ফলে একটা জলজান্ত অপরাধী চিরকালের মতো রেহাই পেয়ে গেল। তারিণী খুড়ো বিড়ি ধরাতে থেমেছেন। আমরা মুখ চাওয়াচাওয়ি করছি। গল্প শেষ কিনা তাও বুঝতে পারছি না। এমন সময় খুড়ো আবার শুরু করলেন। এদিকে বড় ছেলের মৃত্যুতে রাজা আঘাত পেয়েছেন কবি, আর তাতে অসুখটাও গেছে বেড়ে। এমন সময় একটা অন্য গন্ডগোল দেখা দিল। খুনের মাসখানেক আগে 2 আমেরিকান এসেছিল রাজার অতিথি হয়ে। আসল উদ্দেশ্য শিকার। ডুমনিগড়ের পূব দিকে পাহাড়ের শ্রেণী, আর তার পাদদেশে গভীর জঙ্গল, যাকে বলে হান্টার্স প্যারাডাইস। বহু বিদেশি শিকারী ডুমনিগড়ে এসে শিকার করে গেছে। রাজা তাদের জন্য ঢালাও বন্দোবস্ত করে দিয়েছে। বিটারা বন পিটিয়ে, কাশি ক্যানেস্তারা পিটিয়ে বাঘ এনে ফেলে দিয়েছে শিকারীদের সামনে, আর তারা হাতির পিঠ থেকে শার্দুল সংহার করে খুশি মনে দেশে ফিরে গেছে। এইবার ওই 2 আমেরিকানের একটি নাম স্যাঙ্গার, স্যাঙ্গার 40 হাত দূর থেকে পরপর 2টি গুলি মেরেও বাঘকে জখমের বেশি কিছু করতে পারল না। একটা গুলি লাগলো ল্যাজে, আর একটা পিছনের পায়ের গোড়ালিতে। সেই বাঘ এখন হয়ে গেছে নরখাদক। এটা খুবই স্বাভাবিক ঘটনা, তোরা জানিস বোধহয়। পুলাম্বি, আড্ডা আর থুয়ার পাহাড়ের নিচে এই 3টি গ্রাম থেকে 17 জন মেয়ে পুরুষকে ধরে নিয়ে গেছে সেই বাঘ। গায়ের লোক রাজার কাছে এসে হত্যা দিয়েছে। ওই বাঘের শেষ না দেখা পর্যন্ত তাদের স্বস্তি নেই। বাঘের ভয়ে তারা বাড়ি থেকে বেরোতে পারে না। সেই সুযোগে তাদের ক্ষেতের ফসল খেয়ে নিচ্ছে হরিণ আর শুয়োরের দল। রাজা ডেকে পাঠালেন আমাকে। বললেন, ট্যারি। রাজা আমাকে ট্যারি বলেই ডাকতেন। ট্যারি, এখন তুমি ভরসা। এই ম্যান ইটারের একটা বিহিত না করলেই নয়। তোমার কি লোকজন লাগবে বলো, আমি দিয়ে দিচ্ছি। তুমি 2-1 দিনের মধ্যেই বেরিয়ে পড়ো। এখানে বলা দরকার যে মেজকুমার ভূপত সিংহ শিকারে সিদ্ধহস্ত। 23 বছর বয়স, কিন্তু এর মধ্যেই বড় বাঘ ছোট বাঘ মিলিয়ে সংখ্যা দাঁড়িয়েছে 73। তবে এটা জানি যে রাজা মেজকুমারের খুব একটা ভক্ত নন, কারণ সে অতি উচ্ছৃঙ্খল প্রকৃতির ছেলে। তাছাড়া মদ জিনিসটাকে একটু বেশি রকম পছন্দ করে। আমি মেজকুমারের হয়ে একবার সুপারিশ করেও কোনো ফল হলো না, কাজেই আমাকে রাজি হতে হলো। আমার তখন জোয়ান বয়স, সবে 30 পেরিয়েছে। চোখে মাইনাস পাওয়ারের পুরু চশমা সত্ত্বেও অভ্যর্থটি। কর্নেল হোয়াইট হেড নিজে হাতে করে বন্দুক চালানো শিখিয়েছিল আজমিরে থাকতে। যেখানে উৎপাতটা হচ্ছে সেখানে পৌঁছতে হলে একটা ছোট নদী পেরোতে হবে। সেই নদীর নাম লুঙ্গি। কেন জিজ্ঞেস করেছিনি ড্যাপলা? কারণ উত্তর আমি জানি না। এই লুঙ্গিরই পাশে এক অশ্বত্থ গাছের তলায় মাস্টারেক হলো এক বাবাজি এসে আস্তানা গেড়েছেন। এই খবর আমরা পেয়েছি। রাজার আবার হোলি ম্যানে খুব বিশ্বাস। বলে দিলেন যাবার সময় আমি যেন একবার দেখা করে যাই। রাজা শুনেছেন বাবাজির কাছে নাকি অনেক রকমের ওষুধ আছে। যদি ডায়াবেটিসের কোনো ওষুধ বলতে পারেন আমি যেন সেটা জেনে নিই। জানুয়ারি মাস, প্রচন্ড শীত পড়েছে সেবার। তারই মধ্যে 2টি বিহারা সমেত বেরোবার সব তোড়জোড় করে ফেললাম। রাজার কাছে বিদায় নিতে গিয়ে দেখি মেজকুমার বসে রয়েছেন তার ঘরে। বুঝলাম একটা কথা কাটাকাটির মাঝখানে গিয়ে পড়েছি। রাজা তখনও হাঁপাচ্ছে এবং আমার সামনে মেজকুমারকে কড়া কথা শুনিয়ে তাকে ঘর থেকে বিদায় করে দিলেন। বেরোবার মুখে কুমার আমার প্রতি যে দৃষ্টি হানলেন সেটা মোটেই প্রসন্ন নয়। বুঝলাম তাকে বাদ দিয়ে আমাকে বাঘ মারতে পাঠানো হচ্ছে, সেটা আদৌ ওর মনোভূত নয়। তবে সিদ্ধান্তটা তো আমার নয়, সেটার জন্য দায়ী স্বয়ং রাজা ভূদেব সিং। কাজী আমার উপর চোখ রাঙানোর কারণটা বোধগম্য হলো না। লুঙ্গি নদী ডুমনিগড় থেকে 32 মাইল, অর্থাৎ আজকের হিসেবে 50 কিলোমিটার। তখন দ্বিতীয় মহাযুদ্ধ চলেছে। তবে ডুমনিগড়ে জিপ আসেনি। রাজার একটা পুরনো ফোর্ট ছিল, সেটা খুব মজবুত। তাতে করেই পৌঁছে গেলাম 1 ঘন্টার মধ্যে। শিকারের জন্য যাবতীয় যা কিছু দরকার সবই সঙ্গে এসেছে। নদী পেরিয়ে আরও যেতে হবে 17 মাইল। তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি থাকবে ওপারে, রেঞ্জার নিজেও থাকবেন। আমরা গিয়ে উঠব ফরেস্ট রেস্ট হাউসে। অবশ্যই
ওপারে যাবার আগে একটা কর্তব্য সারতে হলো। উদাস বাবার আশ্রমে একবার ঢুঁ দিতে হলো। গেরুয়াধারী বাবাজি শিষ্য শিষ্যা পরিবর্তিত হয়ে পর্ণকুটিরের সামনে বাঘ ছালের ওপর বসেছেন। সামনে ধুটি জ্বলছে। চেহারাটি বেশ ভক্তি উদ্রেককারী। দাড়ি গোঁফ জটা সত্ত্বেও অনেক সাধুর চেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, জঙ্গলি ভাব একেবারেই নেই। সাধু আমাকে দেখেই স্মিত হাস্য করে আইয়ে বলে তার সামনে একটা জায়গা দেখিয়ে দিল। আমি গিয়ে বসলাম। সাধু চেয়ে রইলেন আমার দিকে। ঠোঁটের কোণে সেই স্মিত হাসির রেশ। মনে মনে ভাবছি এত দেখার কি আছে। এমন সময় বাবাজি হঠাৎ বলে উঠলেন, বাঙালি। এবং যেভাবে যে উচ্চারণে বললেন তাতে বুঝলাম ইনি নিজেও বাঙালি। এটা অবাক হলাম বই কি, কারণ যেদিন থেকে বাবাজি আস্তানা গেড়েছেন সেদিন থেকে শুনছি এনার কথা, কিন্তু কেউ বলেনি ইনি বঙ্গ সন্তান। কি চাস তুই? কেন বলে এই বাবাজিদের এই হোলসেল তুই তোকারির ব্যাপারটা আমি মোটে বরদাস্ত করতে পারি না। তাই এনার প্রশ্ন শুনে ধাঁ করে মাথায় রক্ত উঠে গেল। বললাম, রাজার অনুরোধে তোর সঙ্গে একটু দেখা করতে এলাম। বাবা কিন্তু আমার মুখে তুই শুনে মোটেই বিরক্ত বা বিচলিত হলেন না, বরং এবার যে কথাটা বললেন তাতে আমি হকচকিয়ে গেলাম তো বটেই, সেই সঙ্গে বেশ খানিকটা নম্রও হয়ে গেলাম। রাজার জন্য ওষুধ আমি দিয়ে দিচ্ছি, বুঝলি? বলিস চিন্তা করার কিছু নেই, অসুখ সেরে যাবে। তবে পুত্র শোক থেকে রেহাই নেই। বড়টা গেছে, পরেরটাও যাবে। ছোটটি ভালো ছেলে, সেই বাপের মুখ রাখবে। তবে রাজত্ব নেই কপালে, কারণ রাজা আর থাকবে না দেশে। দেশ স্বাধীন হয়ে যাবে। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। এমন সময় বাবাজি বললেন, তোর জন্যেও ওষুধ আছে। আমার ওষুধ? সে আবার কি? জিজ্ঞেস করলাম, কিসের ওষুধ? তুই বাঘের পেটে যেতে চাস? সেটা আর কি চাই বলুন? তাহলে আরো কাছে আয়। আমি আর একটু এগিয়ে গেলাম সাধু বাবার দিকে। বাবাজি তার ঝোলা থেকে একটা কৌটো বার করে তার থেকে খানিকটা সবুজ মলম নিয়ে আমার কপালে ঘষে দিলেন। হিং আর কস্তুরি মেশানো একটা গন্ধ এলো নাকে। ব্যাস, আর ভয় নেই তো। রাজার জন্য ওষুধ নিয়ে বিদায় নিলাম। মনে মনে বললাম, বাবাজির ক্ষমতা অসীম, কারণ আমার কাছ থেকে তুই থেকে আপনি সম্বোধন আদায় করে নিতে লেগেছে মাত্র 2 মিনিট। রেস্ট হাউসে পৌঁছে গেলাম আধ ঘন্টার মধ্যেই। গিয়ে দেখি সব ব্যবস্থা হয়ে গেছে। আমি আসছি সে খবর আগেই পৌঁছে গিয়েছিল। 3 গায়ে 3 মোড়ল এসেছে আমার সঙ্গে দেখা করতে। বললাম, আমার যতদূর সাধ্যি আমি করব। শীতকালের দিন ছোট, তাই 4:30-এর মধ্যে বনমোরগে রোস্ট খেয়ে বেরোবার জন্য তৈরি হয়ে গেলাম। স্থানীয় শিকারী সুখদেও তেওয়ারি আমাকে সাহায্য করছে। সে মাচা বাঁধার জন্য গাছ বেছে রেখেছে সমতল জমি, যেখানে শেষ হয়ে পাহাড় শুরু হয়েছে সেই রকম এক জায়গায়। কাছাকাছির মধ্যে বাঘের পায়ে টাটকা ছাপ পাওয়া গেছে। একটি মোষও কেনা হয়েছে টোপ হিসেবে। সব মিলিয়ে ব্যবস্থা ভালোই। আমি একাই থাকবো পাহারায়। সকালে শিকারী ও কুলির দল এসে আমায় মিট করবে। তার মধ্যে যদি কাজ সারা হয়ে যায় তো ভালোই, নইলে কাল সন্ধ্যে থেকে আবার বসতে হবে। এভাবে কতদিন চলবে জানা নেই। রেস্ট হাউস ছাড়বার মুখে আর একটা গাড়ির আওয়াজ পেলাম। এ আওয়াজ আমার চেনা। এ হলো মেজকুমারের পন্টিয়াক টুরার। ব্যাপার কি? মেজকুমার গাড়ি থেকে নেমেই কারণটা জানিয়ে দিলেন। বললেন, বাবাকে বলে রাজি করিয়েছেন, তিনিও আমার সঙ্গে নরখাদকের সন্ধানে যাবেন। এমন একটা গুরু দায়িত্ব শুধু একজনের ওপর দেওয়ার কোনো মানে হয় না। দাদার মৃত্যুতে বাবার বুদ্ধিশুদ্ধি সব লাভ পেয়েছে। কথাটা শুনে আমার মোটেই ভালো লাগলো না। রাজা সত্যিই অনুমতি দিয়েছেন কিনা জানার কোনো উপায় নেই। আমার ধারণা তিনি বারণই করেছেন, কিন্তু ঈর্ষাবশত ইনি নিজেই চলে এসেছেন। কি আর করি, মনিবের সন্তান, তার সঙ্গে তো আর ঝগড়া করা চলে না। তখনই তেওয়ারিকে বলে একটা দ্বিতীয় মাছের বন্দোবস্ত করা হলো। তবু ভালো যে মেজকুমার তার নিজের জন্য শিকারের সব সরঞ্জাম সঙ্গেই এনেছিলেন। দুজনে গিয়ে উঠলাম মাচাতে। আমারটা শিমুল গাছ, ওনারটা বাদাম। আমাদের রেখে দল ফিরে গেল। আমরা রাত্রি জাগরণের জন্য তৈরি হলাম। নিচে থেকে যাতে বাঘ বুঝতে না পারে তার জন্য 2টো মাচার নিচেই লতা পাতা দিয়ে ক্যামোফ্লেজ তৈরি করা হয়েছে। ব্যবস্থা পাকাপোক্ত। তোমার দেখি মাচায় উঠে ব্র্যান্ডির বোতল খুলেছেন। আমি ইশারায় তাকে বারণ করার চেষ্টা করলাম, তিনি আমাদেরকে চেয়েও চাইলেন না। অন্ধকারটা যেন তো আগে হলো মনে করে আকাশের দিকে চেয়ে
গাছের পাতার ফাঁক দিয়ে দেখি কালো মেঘে দিগন্ত ছেয়ে গেছে। 6টা নাগাদ বিদ্যুৎ ও বজ্রপাতের সঙ্গে মুষলধারে বৃষ্টি নাম। বাঘ বৃষ্টির তো আক্কা করে না, শিকারিরও করা উচিত না, কিন্তু শীতকালের বৃষ্টি বলেই বোধহয় অনুভব করলাম ওভারকোট ভেদ করে বরফের মতো ঠান্ডা জল আমায় আগুন ধরিয়ে দিচ্ছে। এমনিতে আমার অসুখ বিসুখ হয় না বললেই চলে, কিন্তু সর্দি জিনিসটাকে আমি বড় ভয় পাই। এটা চিরকালের ব্যাপার। যখন একটা হাঁচি হলো তখন প্রমাদ গুনলাম। মাচায় বসা শিকারির পক্ষে হাঁচি কাশি যে কি সর্বনাশ ব্যাপার তা বোধহয় তোদের বুঝিয়ে বলতে হবে না। তাছাড়া হঠাৎ মনে পড়ে গেল ছেলেবেলায় এক জ্যোতিষী বলেছিল আমার অপকারকে মৃত্যু হতে পারে। একে ভাঁজ পড়ছে তাই গাছের ওপর বসা, পরিস্থিতিটা মোটেই ভালো লাগলো না। এবার কুমারকে ইশারা করে জানালাম আমি মাচা থেকে নেমে পড়ছি। আজ আর ম্যান ইটারের সঙ্গে মোকাবিলা হবে না, কারণ এই হাঁচি শুনে তিনি আর এ তল্লাটে আসবেন না। নিচে মস্তা জলে ছটফট করছে আর গলায় বাঁধা ঘন্টা অনবরত বিং বিং করছে। মাচা থেকে নামতে নামতে মনে হলো মেজু কুমারের ভাগ্য ভালো, নরখাদক সংহারের ক্রেডিটটা হয়তো তিনি একাই পাবেন। আমার এখন আশ্রয় নেওয়া ছাড়া গতি নেই। এই বৃষ্টিতে আর ভিজলে নিউমোনিয়া অবধারিত। জঙ্গলের দুর্ভেদ্য অন্ধকারে বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে পথ দেখিয়ে দিচ্ছে। আমি টর্চে সাহায্য না নিয়ে এগিয়ে চললাম যেদিকে পাহাড় সেই দিকে। হাতে বন্দুকটা নিয়েছি, কারণ সেটার যে প্রয়োজন হবে না এমন কোনো গ্যারেন্টি নেই। পাহাড়ের গায়ে গাছপালা ঝোপঝাড়ের অভাব নেই, তারই মধ্যে দিয়ে হ্যাঁচর প্যাঁচর করে উঠে গিয়ে হঠাৎ সামনে একটা ঘোর অন্ধকার কি যেন এসে পড়ল। বিদ্যুতের আলোতেও যখন সে অন্ধকার দূর হলো না, তখন বুঝলাম সেটা একটা গুহার মুখ। গিয়ে ঢুকলাম ভেতরে। মাথার ওপর বাড়ি বর্ষণ দূর হলো। শেল্টার পেয়ে গেছি। পকেট থেকে টর্চ বার করে সামনে ফেলে বুঝলাম গুহার অপর দিকের দেয়াল টর্চের আলো নাগালের বাইরে। কমপক্ষে 500 লোকে গুহায় আশ্রয় নিতে পারে। আলোতেই দেখলাম সামনে একটা মাঝারি আকারের পাথরের ছাই। সেটাতে পিঠ দিয়ে বসলাম গুহার মেঝেতে। বাইরে সমানে বৃষ্টি হয়ে চলেছে। বিদ্যুতের আলোতে বুঝতে পারছি পাহাড়ের গা দিয়ে জলের ধারা নেমে এসে গুহার মুখের সামনে একটা ছোটখাটো জলপ্রপাতের সৃষ্টি করেছে। পকেটে সিগারেট দেশটাই ছিল, সেটাই অবস্থায় ব্যবহারযোগ্য হবে কিনা ভাবছি। এমন সময় তড়িৎ ঝলকানিতে একটা ব্যাপার দেখে চমকে উঠলাম। একটি লোক এসে গুহার ভিতর ঢুকল। লোকটির সামান্য খুঁড়িয়ে হাঁটা দেখে বুঝতে পারলাম ইনি মেজো কুমার। তার 7 বছর বয়সে পায়ের পাতার ওপর দিয়ে চলে যায় বাপের রোলস রয়েস গাড়ি। সাহেব ডাক্তার মেজর স্টেবিংসের অস্ত্রোপচারের ফলে পা সেরে যায় ঠিকই, কিন্তু ডান পায়ের তুলনায় 1.5 ইঞ্চি ছোট হয়ে যায়। তার ফলে এই খোঁড়ান। মেজো কুমারের অন্ধকার দেহ আমার দিকে এগিয়ে এসে আমার পাশেই বসল। একটা বোঁটকা গন্ধ কিছুক্ষণ থেকে পাচ্ছিলাম, তার সঙ্গে এবার হেনেসি ব্র্যান্ডির গন্ধ যোগ হলো। তারপর অনুভব করলাম গরম নিঃশ্বাস পড়ছে আমার মুখের ওপর। তারপর মেজো কুমারের কণ্ঠস্বর প্রবেশ করলো আমার কানে। শত্রুর শেষ রাখতে নেই জানো। বলে কি লোকটা? আমিও শত্রু হতে যাব কেন? তোমাকে যখন আমি দেখে চিনেছি সেই রাতে, তখন তোমারও আমাকে দেখা এবং চিনে ফেলাটা আশ্চর্যের নয়। কোন রাতে? সেটা কি বলে দিতে হবে? ইমলি গাছের নিচে দাঁড়িয়েছিলে তুমি। দাদা ফিরছিল শ্রীমলের বাড়ি থেকে। আমার গরম লাগতে শুরু করেছে। ওভারকোটটা খুলে ফেলতে পারলে ভালো হয়। এই মেজো কুমারই তাহলে হত্যাকারী, নারায়ণ শ্রীমল নয়। দাদাকে হটিয়ে নিজে গদিতে বসার লোক, যেমন আরও অনেক রাজপরিবারে হয়ে থাকে। কিন্তু আমায় সে চিনল কি করে সে রাতে? উত্তর এলো মেজো কুমারের মুখ থেকে। ত্রয়োদশীর চাঁদ উঠেছিল তখন। তোমার চশমার কাঁচ চকচক করছিল সেই আলো। এত পুরু কাঁচ, ও তল্লাটে আর কারণ নেই। আমি চুপ করে আছি। আমার চোখের পাওয়ার মাইনাস নয়, এই চশমাই আমাকে বিট্রে করলো। একটা খুট করে শব্দ পেলাম। মেজো কুমারের টোটা ভরা রাইফেল উঁচিয়ে উঠেছে। ওর ও আমার মধ্যে ব্যবধান 2 হাতের। ওই বাঘমারা 12 বোরের আগ্নেয়াস্ত্র এই দূরত্ব থেকে আমার ওপর প্রয়োগ করলে আমার দেহ শতটুকরো হয়ে ছড়িয়ে পড়বে গুহার চারিদিকে। কিন্তু ওটা কি?
একজোড়া জ্বলন্ত মার্বেল এগিয়ে আসছে আমার দিকে মেজ কুমারের পেছন থেকে, আর তার সঙ্গে সেই বোটকা গন্ধ। সে ইউর প্রেয়ার্স। মিস্টার ব্যানার্জি, বিদ্যুতের আলোকে বন্দুকের ইস্পাতের নল ঝিলিক দিয়ে উঠল। একটা ভারী ধাতব শব্দে বুঝতে পারলাম বন্দুক গুহার মেঝেতে আছড়ে পড়েছে। একটা গোঙানির শব্দ কমে দূরে সরে গেল, আর সেই সঙ্গে জ্বলন্ত মার্বেল দুটো। আমি কাঠ হয়ে বসে রইলাম। ক্রমে বজ্র বিদ্যুতের তেজ কমে এলো, বৃষ্টির শব্দ থেমে এলো। বোধহয় নার্ভাস ট্রেনের দরুন, কিংবা হয়তো জ্বর ছিল শরীরে। এই ঘটনার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়ি। যখন ঘুম ভাঙল তখন ভোর হয়ে গেছে। গোয়াটা যে কত বড় সেটা এখন বুঝতে পারলাম। আমি যেদিকে বসা তার বিপরীত দিকে দেয়ালের সামনে পড়ে আছে মেজু কুমারের রাত খাওয়া মৃতদেহ, কিন্তু নরখাদকের কোনো চিহ্ন নেই। গুহার বাইরে একটা পাথর খণ্ডের আড়ালে ঘাপটি মেরে বসে রইলাম, হাতে বন্দুক নিয়ে। একটা খুঁতখুত ভাবছিল মনে, কারণ এটা জানি যে বাঘ সুযোগ পেয়েও আমাকে খায়নি। সেটা বাবাজির মলমের জন্যই হোক বা অন্য যে কোনো কারণেই হোক। শুধু তাই নয়, আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে সে রক্ষা করেছে। তবে গ্রামের লোকেরা যে লাঞ্ছিত সে কথা তো মিথ্যে নয়। তাই মন থেকে মমতা দূর করে রেখে দাঁতে দাঁত চেপে বসে রইলাম। 8টা পর্যন্ত বসে থেকেও যখন বাঘের দেখা পেলাম না, তখন অগত্যা ফিরতি পথ ধরলাম। মাচার কি অবস্থা দেখতে হবে গিয়ে। সেখানে চায়ের ফ্লাস্ক, জলের বোতল, বালিশ, কম্বল ইত্যাদি অনেক কিছুই রয়েছে। জায়গাটা খুঁজে পেতে অসুবিধা হলো না, কিন্তু যা দেখলাম তাতে চক্ষু ছানা ভরা। মাচা সমেত শিমুল গাছ বজ্রপাতে ঝলসে গেছে, আর তার পাশেই পড়ে আছে মৃত মোষ, আর তার কাঁধে দাঁত বসানো মৃত নরখাদক। সে এক বিচিত্র ছবি। মানুষের হাতের বন্দুকের চেয়ে 1000 গুণে বেশি শক্তিশালী আগ্নেয়াস্ত্রের শিকার হয়েছে এরা, সেটা আর বলে দিতে হয় না। ফেরার পথে বাবাজিকে ধন্যবাদ দিতে গিয়েছিলাম, কিন্তু তার সঙ্গে দেখা হলো না। তার পর্ণপটুরি ভাসিয়ে নিয়ে গেছে লুঙ্গি নদীর গত রাতের বৃষ্টিতে। তিনি নিজে নাকি একটি সেগুন গাছে চড়ে রক্ষা পেয়েছিলেন, কিন্তু আপাতত সর্দি জ্বরে কাবু হয়ে এক শিষ্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।